হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। গুড ইভিনিং স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে আসব দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেসিসে রাসায়নিক বন্ধন তথা কেমিক্যাল বন্ডিং। তো কেমিক্যাল বন্ডিংয়ের সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন আছে, এই দুটো বিষয় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব এবং বিভিন্ন ডায়াগ্রাম থাকবে, তাই তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আর এই ভিডিওর শেষে তোমাদের কিছু ছোট ছোট প্রশ্নের উত্তরও বলা হবে। তো শুরু করা যাক আজকের আমাদের বিষয় রাসায়নিক বন্ধন। শুরু করছি দশম শ্রেণীর রসায়ন বিভাগ অর্থাৎ কেমিস্ট্রির রাসায়নিক বন্ধন, যাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংয়ের ডেফিনিশন বা সংজ্ঞা এরকম দেওয়া আছে, আরও অনেকভাবে হয়। আমি মোটামুটি যে সংজ্ঞাটি আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে তাই আমি লিখেছি। তো বলা আছে একই বা ভিন্ন মৌলের, মাথায় রাখবে, একই মৌলের হতে পারে ভিন্ন মৌলের, দুই বা ততোধিক পরমাণু কোনো অণু বা আয়নীয় জোটে যে আকর্ষণীয় বলের মাধ্যমে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট একক বা ইউনিট রূপে জোটবদ্ধ হয়ে অবস্থান করে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো এখানে কয়েকটি জায়গা আমি পয়েন্ট আউট করছি। রাসায়নিক বন্ধন তাহলে একই মৌলের পরমাণুর মধ্যে হতে পারে, ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে হতে পারে। যেমন হাইড্রোজেন অণু যখন গঠন করেছে H2, এখানে দুটি পরমাণু আছে, দুটি হাইড্রোজেনের। অক্সিজেন যখন অণু গঠন করেছে O2, দুটি পরমাণু আছে, দুটি অক্সিজেনের। আবার ওজোন অণুও তৈরি করতে পারে, সেখানেও অক্সিজেনই আছে, একরকম পরমাণু, কিন্তু তিনটি পরমাণু ব্যবহৃত হয়েছে। বাট জল H2O এটি একটি অণু যেখানে দুটি ভিন্ন প্রকৃতির পরমাণু জোটবদ্ধ হয়ে আছে। তো এভাবেই আমরা এই প্রথম পয়েন্টটির মিনিং আমরা বুঝে নেব। তো দুই বা ততোধিক, মিনিমাম দুটি পরমাণু না হলে রাসায়নিক বন্ধন হয় না। তোমরা বন্ধন সম্পর্কে খুব স্বাভাবিকভাবে খুব পরিচিত। যেমন বিবাহ বন্ধন মানে দুটো ফ্যামিলির মধ্যে একটি সম্পর্ক, একটি বন্ধন তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়, এগুলো ভাষার সঙ্গে তোমরা পরিচিত। তো এখানেও বন্ধন, ডিফারেন্সটা কীরকম? এখানে হচ্ছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। তো বন্ডিং হতে গেলে সবসময় দুটো জিনিস মিনিমাম লাগবে, 3টে 4টে 5টা 6টাও হতে পারে, তোমরা ধাপে ধাপে সেগুলো দেখবে। তাহলে দুই বা ততোধিক পরমাণু কোনো অণু তৈরি করতে পারে। সে অণু দুরকম হয়, মৌলিক অণু অথবা যৌগিক অণু। আমি এখানে খুব বেশি ইংলিশ টার্ম আমি ইউজ করছি না, কারণ এই বিষয়ে আমি কিন্তু একটি ইংলিশ ভিডিও দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারবে। তো অণু দুরকম হয়, এই পার্টটিকে বলা হচ্ছে মৌলিক অণু, আর এটি হচ্ছে যৌগিক অণু। যৌগিক অণু আরও আছে, NaCl অনেক। যাই হোক, তা কোনো অণু অর্থাৎ মৌলিক অণু বা যৌগিক অণু বা আয়নীয় জোট, এই আয়নীয় জোট ব্যাপারটি আজকে তোমরা শিখবে। যে আকর্ষণীয় বলের মাধ্যমে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট, এই অণুগুলি স্বাধীনভাবে থাকতে পারে। স্বাধীন সত্তার বিষয়টি বলি, হাইড্রোজেন পরমাণু যেমন স্বাধীনভাবে থাকে না, অক্সিজেন পরমাণু স্বাধীনভাবে থাকে না, কিন্তু হাইড্রোজেন যখন অণু গঠন করে, অক্সিজেন যখন অণু গঠন করে, তখন সে স্বাধীন সত্তা নিয়ে থাকে। সেই স্বাধীন সত্তা বিশিষ্ট একক অর্থাৎ ইউনিট রূপে জোটবদ্ধ হয়ে অবস্থান করে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই তাকে বলতে আমি কাকে মিন করছি? এই রাসায়নিক বলকে বলা হয় রাসায়নিক বন্ধন। তো এই হলো রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন তোমাদের বইয়ে মোটামুটি আছে, মূলত 3 প্রকার বলা আছে, কিন্তু রাসায়নিক বন্ধন 6 রকম আমি বলছি। সেটা কি কি? যে রাসায়নিক বন্ধন মূলত 3 প্রকার। আয়নীয় বন্ধন, যাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর আয়নিক বন্ড, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড,
3 নম্বর হচ্ছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আর তারপরে এই 3টি বন্ধন ছাড়াও আরও 3টি দুর্বল বন্ধন আছে যাকে উইক বন্ড বলে। প্রথমটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড, ধাতব বন্ধন বা মেটালিক বন্ড, আর ভ্যান্ডার ওয়ালস বন্ধন বা ভ্যান্ডার ওয়ালস ফোর্সও বলে। তো এই 3টিকে উইক বন্ড বলে। এগুলো নিয়ে উঁচু ক্লাসে পড়াশোনা আছে, এখানে আমাদের আলোচনা নেই। আর যে 3টি মূল বন্ধন হিসাবে আমরা মনে করি তার মধ্যেও এই 2টি আছে তোমাদের সিলেবাসে, সেটি নিয়েই আলোচনা করব। তাই এবার আয়নীয় বন্ধন, প্রথম আমরা আয়নীয় বন্ধনে চলে যাই। কিন্তু আয়নীয় বন্ধন বলতে গিয়ে আমি তোমাদের একটি বিষয় বলি, এই বন্ধন কেন হলো এবং কিভাবে হচ্ছে, এই বিষয়ে আমাদের নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটি মোটামুটি সম্যক ধারণা থাকা দরকার। নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম নয়, তাদের ইলেকট্রন বিন্যাস। তো মোটামুটি তোমরা নিষ্ক্রিয় গ্যাসের নাম জানো, কি নাম জানো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো তাদের যদি ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি আলোচনা করি তাহলে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, তার ইলেকট্রন বিন্যাস লেখার দরকার নেই। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, 10কে আমরা লিখতে পারি 2 + 8, অর্থাৎ কে সেলে 2টো ইলেকট্রন, এল সেলে 8টি ইলেকট্রন। এবার আসলো আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, তো 18 আসে 2 + 8 + 8। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 36 ইলেকট্রন বিন্যাসকে 2 + 8 + 18 + 8। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 54, 2 + 8 + 18 + 18 + 8, তার মানে 54 নিশ্চয়ই হয়েছে, একটু হিসাব করে দেখো। তারপরে আসছে রেডনের পরমাণু ক্রমাঙ্ক 86 এর ইলেকট্রন বিন্যাস এরকম 2 + 8 + 18 + 32 + 18 + 8। তো এই ইলেকট্রন বিন্যাসগুলো লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এদের সবগুলোর যদি শেষ কক্ষটি আমরা লক্ষ্য করি, তা আউটার মোস্ট অরবিট হিলিয়াম ছাড়া, হিলিয়ামকে আলাদা বক্স করে রাখলাম আমি, হিলিয়াম ছাড়া সবারই শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। এবং হিলিয়ামের ক্যারেক্টার আলোচনা করে দেখা গেছে, বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে দেখেছে যে এই নিনাট গ্যাসগুলো অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলো শুধু পারমাণবিক অবস্থায় থাকে, তারা কোনোদিন অণু গঠন করে না। তখন বিজ্ঞানীরা এই বিষয়ে ধারণা করলো যে নিশ্চয়ই তাদের ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত। তো যে কোনো পরমাণু বা পৃথিবীর যে কোনো বস্তু বা যে কোনো প্রাণীও সুস্থিত অবস্থায় থাকতে চায়। তো বিজ্ঞানীরা ধারণা করলো যে নিশ্চয়ই তাহলে এদের পরমাণু বিন্যাসটাই হলো সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস সুস্থিত, এবং এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য অন্যান্য মৌলগুলো যাদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন নেই, তারা 8টি ইলেকট্রন পেতে চায়। এবং এই 8টি ইলেকট্রন পেতে গিয়ে কয়েকটি মৌলের ক্ষেত্রে কিন্তু 2টি, আমি হিলিয়ামের কথা পরে আসছি, হিলিয়ামের কাছাকাছি তোমরা পর্যায় সারণীতে খেয়াল করে থাকবে যে হিলিয়ামের কাছাকাছি কয়েকটি মৌল আছে। আমি নামগুলো বলেই দিই, কে আছে হিলিয়ামের কাছাকাছি: হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম। এরা মোটামুটি তার শেষ কক্ষে 2টি ইলেকট্রনের আশা করে। আর বাকি মৌলগুলো সবাই এই নিষ্ক্রিয় মৌলগুলির সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। সুস্থিত বলতে শেষ কক্ষে কটি ইলেকট্রন? 8টি করে ইলেকট্রন চাচ্ছে। এই 8টি ইলেকট্রন পাওয়ার জন্য ওরা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। সে 8টি ইলেকট্রন পাওয়া দুভাবে হতে পারে, বিষয়টি মাথায় রাখবে। প্রথম হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, কেউ দান করলো, আবার অপর পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করলো। অর্থাৎ একটি পরমাণু দান করবে, এক বা একাধিক ইলেকট্রন দান করবে, ম্যাক্সিমাম 3টি দান করে, আর অন্য পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে নিজের শেষ কক্ষে অবস্থান করে দুজনে 8টি ইলেকট্রন পেতে পারে।
সেটি হলো আমাদের তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আমি আরও ডিটেলসে আসছি। আরও অন্যভাবে হতে পারে কিভাবে, যে দুটি পরমাণু নিজেদের মধ্যে একটি করে ইলেকট্রন দিয়ে একটি করে ইলেকট্রন জোড়, মানে এমনভাবে জোড় গঠন করে, এক জোড়া ইলেকট্রন দিয়ে হতে পারে এই পরমাণু একটি, ওই পরমাণু একটি, বা এই পরমাণু দুটি, ওই পরমাণু দুটি, বা এই পরমাণু তিনটি, ওই পরমাণু তিনটি। ম্যাক্সিমাম তিনটি করে ইলেকট্রন জোড় হতে পারে, আবার একটি ইলেকট্রন জোড় হতে পারে। এই জোড় গঠন করে সেই জোড়ের উপর দুইজনেরই অধিকার রেখে তারা একটা বন্ধনে আবদ্ধ হয়, সেটার নাম হচ্ছে কি সমযোজী বন্ধন। তো আমরা এবার ডিটেলসে আসব। প্রথমে আয়নীয় বন্ধনে চলে আসছি। নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাস একটুখানি পর্যালোচনা করে আমরা যা বুঝলাম যে হিলিয়ামের শেষ কক্ষে দুটি আর বাকি সবার শেষ কক্ষে ছিল 8টি করে ইলেকট্রন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৌলগুলি তার শেষ কক্ষে, বেশিরভাগ মৌল তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন পাওয়ার আশা করে। এই 8টি ইলেকট্রন পাওয়ার যে চেষ্টা বা টেন্ডেন্সি, যা প্রচেষ্টা, এটাকে বলা হয় অষ্টক সূত্র। বৈজ্ঞানিক আবেগ এই অষ্টক সূত্রের প্রবর্তনা করেন। অষ্টক সূত্র এটাকে বলা হয় রুল অফ বা ল অফ অক্টেট। আবার হিলিয়ামের কাছাকাছি কিছু পরমাণু তোমরা একটু আগে শুনলে, তারা তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন পাওয়ার চেষ্টা করে। এই 2টি ইলেকট্রন পাওয়ার প্রবণতাকে বলা হয় দ্বৈত সূত্র, বা বলা হয় রুল অফ ডিউপ্লেট বা ডুপ্লেট। এই দুটো কথা মাথায় রাখবে। তাহলে আমাদের যতগুলো পরমাণু আছে সবারই টেন্ডেন্সি কি, ম্যাক্সিমাম পরমাণু টেন্ডেন্সি তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন হোক, কারণ 8টি ইলেকট্রন হলে তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবে। আর কিছু পরমাণু চায় তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন হোক, কারণ 2টি ইলেকট্রন পেলে তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো এই দুটো সূত্রের উপর ভিত্তি করে আমাদের রাসায়নিক বন্ধন, সমস্ত রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করা যাবে। আমি প্রথমে আয়নীয় বন্ধনের যেটি প্রধান উদাহরণ আমাদের খাদ্য লবণ, যার সংকেত তোমরা নিশ্চয়ই জানো। খাদ্য লবণ NaCl। NaCl কিভাবে তৈরি হয়? তো এখানে আমার পরমাণু কি কি আছে? সোডিয়াম এবং ক্লোরিন। তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তো তার ইলেকট্রন বিন্যাসকে আমি ভেঙে এরকম লিখতে পারি 2 + 8 + 1। আর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। তার ইলেকট্রন বিন্যাস 2 + 8 + 7। তো এই প্রসঙ্গে বলি যে পর্যায় সারণীতে তোমরা পড়ে থাকবে যে তড়িৎ ধনাত্মক মৌল আর তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলি? ধাতুগুলিকে বলা হয় তড়িৎ ধনাত্মক মৌল, এবং অধাতুগুলিকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল। সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে 1 নম্বর শ্রেণীতে, যেখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপরে দ্বিতীয় শ্রেণীতে একটু তড়িৎ ধনাত্মকতা কমে যায়। তারপরে অ্যালুমিনিয়াম যে 3 নম্বর শ্রেণীতে আছে, তাতে একটু তড়িৎ ধনাত্মকতা আরও কমে যায়। তো 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। আর মেন্ডেলিভের পর্যায় সারণীর 7 নম্বর শ্রেণীতে বা আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। সাধারণত তীব্র তড়িৎ ধনাত্মক আর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলির মধ্যে এই আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। আমি এখানে সোডিয়াম নিয়েছি 1 নং শ্রেণী থেকে, ক্লোরিন এখানে যুক্ত হয়েছে কি 7 নং শ্রেণী অথবা 17 নং শ্রেণী থেকে। তো তাদের ইলেকট্রন বিন্যাস তড়িৎ ধনাত্মক মৌলের একটি প্রবণতা থাকে। এখানে লক্ষ্য করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি একটু বলে নিই, তারপর চিত্র দেখাচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম যদি শেষ কক্ষে 8টি ইলেকট্রন করতে চায়, তাহলে তাকে ধার করতে গেলে 7টি ইলেকট্রন ধার করতে হবে। আর বর্জন করলে মাত্র একটি বর্জন করলেই তার কিন্তু এই ইলেকট্রনটি যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে, তখন তার কি হবে? 8টি ইলেকট্রন হবে। তো ধাতুগুলি সাধারণত ইলেকট্রন বর্জনের প্রবণতা থাকে। এটা হলো শক্তির বিচারে ওদের ইলেকট্রন একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। মাথায় রাখবে যে তড়িৎ ধনাত্মক ধাতুগুলির শেষ কক্ষে একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। এই ধাতুগুলি তাদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি,
তাতে তার শক্তি কম লাগে। কিন্তু অধাতুগুলি লক্ষ্য করলেও ক্লোরিনের স্বাভাবিক ভাষায় লক্ষ্য করো, ওর শেষ কক্ষে আছে 7টি ইলেকট্রন। ওকে বর্জন করতে হলে 7টি ইলেকট্রন, অনেক বেশি বর্জন করতে হয়। তো এরা যেহেতু তড়িৎ ঋণাত্মক, তাই এদের ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে। এরা স্বভাবতই খুঁজবে কোথাও যদি একটি ইলেকট্রন পাই, তাহলে এর কাছে যদি একটি ইলেকট্রন চলে আসে, মাত্র একটি ইলেকট্রন, তাহলে কিন্তু এটি 7 না হয়ে কি হয়ে গেল, 8টি ইলেকট্রনে পরিণত হলো। তার মানে দেখতে পাচ্ছি আমরা সোডিয়ামের শেষ কক্ষের ইলেকট্রনটি বর্জন করার প্রবণতা থাকে, আর ক্লোরিন তার শেষ কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। তোমরা আগের চ্যাপ্টারে পড়ে থাকবে যে পরমাণু চ্যাপ্টারে কোনো পরমাণু সাধারণত তড়িৎ নিরপেক্ষ হয়, অর্থাৎ নিস্তড়িত হয়। কিন্তু সেই পরমাণু যদি তার শেষ কক্ষ থেকে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন বর্জন করে, তাহলে ও সিঙ্গেল পজিটিভ, দুটি হলে ডাবল পজিটিভ, তিনটি হলে ট্রিপল পজিটিভ আয়নে পরিণত হয়। এই পজিটিভ আয়নগুলিকে বলা হয় ক্যাটায়ন। আর কোনো পরমাণু যদি তার শেষ কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে বা দুটি গ্রহণ করলো, তাহলে সেই ঋণাত্মক আয়ন এক আধানযুক্ত ঋণাত্মক আয়ন বা দুই আধানযুক্ত ঋণাত্মক আয়নে পরিণত হয়। এগুলো, এই নেগেটিভ আয়নগুলিকে বলা হয় কি, অ্যানায়ন। তো এখানে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে Na+ হয়ে যাবে, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- হবে। তখন এই বিপরীতধর্মী আয়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হবে। তার ফলে দুটি আয়ন কাছাকাছি এসে তারা একটি যৌগ তৈরি করবে, তার নাম হচ্ছে খাদ্য লবণ। তো চিত্রের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এই ইলেকট্রন বিন্যাসকে মাথায় রেখে আমরা চিত্রের সাহায্যে এটিকে রিপ্রেজেন্ট করতে পারি। সোডিয়াম, আমি সোডিয়ামের নিউক্লিয়াসকে দেখাচ্ছি না, নিউক্লিয়াসের কাজ নেই এখানে। প্রথম কক্ষে দুটি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো, 8টি ইলেকট্রন আছে। আর তৃতীয় কক্ষ বা শেষ কক্ষে আছে একটি ইলেকট্রন। পাশাপাশি ক্লোরিনকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এটি ক্লোরিনের নিউক্লিয়াস। প্রথম কক্ষে আছে ক্লোরিনের কি, দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে ক্লোরিনের আছে 8টি ইলেকট্রন। আর তৃতীয় কক্ষে ক্লোরিনের আছে 7টি ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাসটিকেও নিচে লিখতে হবে 2,8,1, আর এখানেও আমরা ইলেকট্রন বিন্যাস নিচে লিখব 2,8,7। এবার সোডিয়াম তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য স্বভাবতই কি বললাম এতক্ষণ, যে ওর শেষ কক্ষের একটি ইলেকট্রন সে দান করবে, কারণ এই দান করার প্রবণতা থাকে। আর ক্লোরিন কি করলো, এই ইলেকট্রনটি তার শেষ কক্ষে মানে জায়গা করে দিল, শেষ কক্ষে তাকে ঢুকিয়ে নিল। এর ফলে কি পরিবর্তন আসবে, তাহলে এবার সোডিয়াম আসলো প্রথম কক্ষে দুটি ইলেকট্রন, আমি শুধু এখানে 2 লিখলাম, তোমরা এইভাবে চিত্রটি করবে। দ্বিতীয় কক্ষে কটি ইলেকট্রন আসলো, 8টি ইলেকট্রন। এদিকে ক্লোরিনের কি হলো, ক্লোরিনের প্রথম কক্ষে হলো দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে হলো 8টি ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষে হলো ক্লোরিনের 8টি ইলেকট্রন। তো কেউ যখন ইলেকট্রন বর্জন করে তখন তার কি আয়ন হয়, ধনাত্মক আয়ন। আমি আবার বলছি, তোমরা এখানে ডট দিয়ে ইলেকট্রনগুলিকে দেখাবে। আর কেউ যদি একটি ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, সিঙ্গেল নেগেটিভ হবে। তাহলে সেটাকে যদি আয়নের হিসাবে আমরা রিপ্রেজেন্ট করি, এখন কিন্তু ইলেকট্রন বিন্যাস 2,8 এটি লিখতে হবে, আর এখানে ইলেকট্রন বিন্যাস 2,8,8। তো এখন এই সোডিয়াম কিসে কনভার্ট হলো, Na+ আয়নে। আর এদিকে ক্লোরিন কিসে কনভার্ট হলো, Cl-। এই দুটো স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে নিজেদের কাছাকাছি এসে যে অণু তৈরি করে সেটি হলো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। এখানে আরও দুটি কথা বলি, মন দিয়ে শুনবে। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে, বিশেষ করে সোডিয়াম ক্লোরাইডকে এইরকম চিত্রের সাহায্যে করবে। আর বাকি আয়নীয় যৌগগুলো আমি বলছি, এখনই আমি বাকি আয়নীয় যৌগগুলোরও চিত্র করে দেব, কিন্তু সেক্ষেত্রে এরকম দরকার পড়বে না।
কিন্তু সোডিয়াম ক্লোরাইড তোমরা প্রত্যেকে এভাবে প্র্যাকটিস করবে। এখানে একটি কথা বলি যে যখন কোনো পরমাণু, দুটি পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, লক্ষ্য করো তার শেষ কক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই শেষ কক্ষের ইলেকট্রনগুলিকে সেই জন্য বলা হয় যোজ্যতা ইলেকট্রন এবং শেষ কক্ষগুলিকে বলা হয় যোজন কক্ষ। এই সংজ্ঞাগুলো কিন্তু মাঝে মাঝে আমি বলে যাব, বইও পাবে, এই পয়েন্টগুলো নোট করবে। অতএব ভিডিওটি দেখার সময় খাতা নিয়ে বসবে এবং ভিডিও দেখা হয়ে গেলে বইটি পড়বে, পড়ার পর আরেকবার ভিডিওটি দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে। আশা করি কোনো কনসেপ্ট তোমাদের বাদ যাবে না। তাহলে এখানে দুটো কথা বললাম, যোজন কক্ষ মানে কোনো পরমাণুর শেষ কক্ষকে যোজন কক্ষ বলে, এবং শেষ কক্ষের যে ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এবার এখানে যে আমরা আয়নীয় যৌগ তৈরি করলাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? আয়নীয় যৌগের যোজ্যতা মাপা হয়, সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। কিভাবে নির্ধারণ করলাম? আয়নীয় যৌগ গঠন করার সময় কোনো মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌলগুলো, সেটাই তার যোজ্যতার সংখ্যা। আর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যতটি ইলেকট্রন গ্রহণ করে সেটা হবে তার যোজ্যতা। তাহলে ক্লোরিনের যোজ্যতা এই যৌগে কত দেখাচ্ছে? ক্লোরিনের হচ্ছে 1। যোজ্যতা সবসময় ধনাত্মক হয়, কারণ এটি একটি সংখ্যা মাত্র, এখানে ঋণাত্মক হওয়ার কোনো বিষয় নেই। তাহলে এখানে এই যৌগ গঠনের সঙ্গে সঙ্গে আরও 2-3টে কথা তোমরা বুঝলে। এবার আমি তোমাদের আসছি আরও কিছু আয়নীয় যৌগ সম্পর্কে তোমাদের চিত্র করে বোঝানোর জন্য। কয়েকটি আয়নীয় যৌগের গঠন আমি বলছিলাম, সেই আয়নীয় যৌগের লিস্ট করে নিয়েছি। লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। তো প্রথমে আসি লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। 3 মানে আমরা কি লিখব? 2+1। আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, আর এর ইলেকট্রন বিন্যাস দেখানোর ব্যাপার নেই। তো আমরা শেষ কক্ষের ইলেকট্রন, এই যে শর্ট মেথডে যে আমরা এই যৌগ গঠন দেখাবো, সেখানে শেষ কক্ষের ইলেকট্রন দেখাবো। তো প্রথমে আসি লিথিয়াম, আর এখানে আনলাম হাইড্রোজেন। তো লিথিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন কটি আছে? 1টি। আর হাইড্রোজেনের শেষ কক্ষে ইলেকট্রন 1টি। তো আমরা এখানে ইলেকট্রন বিন্যাস লিখব 2,1, আর এখানে লিখব শুধু 1। এই লিথিয়াম যেহেতু ধাতু, তড়িৎ ধনাত্মক ধাতু, সে কিন্তু ইলেকট্রনটি হাইড্রোজেনকে দেবে। দেওয়ার ফলে লিথিয়াম যখন কেউ একটি ইলেকট্রন বর্জন করে, সে সিঙ্গেল প্লাস হবে। আর এর ইলেকট্রন বিন্যাস কি হলো? শেষ কক্ষে 2টি ইলেকট্রন। কার মতো ইলেকট্রন বিন্যাস পেল? হিলিয়ামের মতো। নিষ্ক্রিয়, ফার্স্ট নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেল। আর অপরদিকে হাইড্রোজেন ইলেকট্রনটি পেয়ে আগের একটি ইলেকট্রন আসে, তাহলে এ হয়ে গেল সিঙ্গেল মাইনাস। এর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? আমরা লিখব হাইড্রোজেনের যে 2। তাহলে এই হাইড্রোজেনও পেল কার মতো ইলেকট্রন বিন্যাস? হিলিয়ামের মতো। নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের সুস্থিত ইলেকট্রন বিন্যাস দুজনেই লাভ করলো। কিন্তু অপরদিকে তারা একজন ধনাত্মক আয়ন আর একজন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। সুতরাং অটোমেটিক স্থির তড়িৎ আকর্ষণ বলে তারা দুজন যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড নামক আয়নীয় যৌগ তৈরি করবে। এই হলো লিথিয়াম হাইড্রাইড গঠন। এবার আসি আমি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস বা পরমাণু ক্রমাঙ্ক, এগুলো কিন্তু আমাদের মোটামুটি কিছু মৌল এই ক্যালসিয়াম পর্যন্ত জানলেই মোটামুটি আমরা এই যৌগগুলোর গঠন করতে পারবো। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20। এই ক্যালসিয়াম 20 অবধি তোমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস মুখস্থ করবে, 9-এর চ্যাপ্টারে আছে, আর একবার দেখে নেবে। 20কে আমরা লিখতে পারি 2+8+8+2। তাহলে শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? 2টি। আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। 8কে আমরা কি লিখব? 2,2+6। তো এখানকার শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন। তো তোমরা এভাবে পরিষ্কারভাবে এটি প্র্যাকটিস করবে। তো ক্যালসিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রনকে আমরা এইভাবে ডটের সাহায্যে রিপ্রেজেন্ট করলাম। অক্সিজেনের শেষ কক্ষে 6টি ইলেকট্রন আছে, তাদেরকে আমরা এরকম রিপ্রেজেন্ট করলাম। এর ইলেকট্রন বিন্যাস ব্র্যাকেটে লিখলাম 2,8,2, আর এর ইলেকট্রন বিন্যাস লিখলাম 2,6।
তো তোমাদের বোঝার সুবিধার জন্য অনেক সময় করা হয় কি, যার ইলেকট্রন কম আছে তাকে ক্রস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইলেকট্রনে কিন্তু চেহারা এরকম ক্রস হয় না, এটা বোঝানোর জন্য। এবার তড়িৎ ধনাত্মক ক্যালসিয়াম করবে কি, তার দুটি ইলেকট্রনই অক্সিজেনকে দান করবে, দুটিই দান করবে। শিফটিংটা ভালো করে দেখাবে। তার ফলে ক্যালসিয়াম কনভার্ট হয়ে গেল কিসে, Ca ডবল প্লাস আয়নে। দুটি ইলেকট্রন দান করলে ডবল প্লাস। ইলেকট্রন বিন্যাস এই দুটি ইলেকট্রন চলে গেছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হলো 2,8,8। দেখতে পাচ্ছ নিষ্ক্রিয় মৌলের মতো শেষ কক্ষে কটি ইলেকট্রন পেল, দুটি ইলেকট্রন পেল। আবার অপরদিকে 8টি ইলেকট্রন পেল। অপরদিকে অক্সিজেনের ওই দুটি ইলেকট্রন নিয়ে ওর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে, ক্যালসিয়ামের দুটি সহ এরও শেষ কক্ষে 8টি ইলেকট্রন হলো, 2,8 হয়ে গেল। কিন্তু যেহেতু এটি দুটি ইলেকট্রন পেয়েছে তাই একে ডবল মাইনাস দেব। এবার ডবল প্লাস চার্জ আর ডবল মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষিত করবে, তার ফলে তৈরি হবে কি, ক্যালসিয়াম অক্সাইড অণু। তো সেই কারণে আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইড একটি কি, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আয়নীয় যৌগ, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমি আসছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডে। তোমরা ভিডিওটিতে ভালো করে চিত্রটি দেখবে এবং এভাবে প্র্যাকটিস করবে। কোনো বই তাদের পেজ নাম্বার কমানোর জন্য খুব শর্ট করে রিপ্রেজেন্ট করেছে, তোমরা অবশ্যই সেগুলো কিন্তু ফলো করবে না। আবার কোনো বই ভালো করেছে, বিশেষ করে টেক্সট বইয়ে খুব শর্ট করে রিপ্রেজেন্ট করা আছে, সেটা করবে না। তো যাই হোক, এখন আমি আসি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কেউ কি জানো? ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। 12 মানে আমরা কি লিখব, 2 + 8 + 2। এবার কক্ষগুলোর নাম বলি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 2টি। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বা ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17। তার ইলেকট্রন বিন্যাস একটু আগেও বলেছি, 2 + 8 + 7। শেষ কক্ষে 2টি, শেষ কক্ষে 7টি। এবার আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এটিকে এইভাবে রিপ্রেজেন্ট করবে তোমরা। ম্যাগনেসিয়াম এর শেষ কক্ষে 2টি ইলেকট্রন, এখানে লিখলাম 2,8,2 প্লাস এদিকে একটি ক্লোরিন দেবে যার শেষ কক্ষে 7টি করে ইলেকট্রন আছে, 2,8,7। আবার চিত্রটি সুন্দর করার জন্য বাঁদিকে রিপ্রেজেন্ট করবে আর একটি ক্লোরিন। নিচে ইলেকট্রন বিন্যাসের মানগুলো অবশ্যই লিখবে। এবার ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক ধাতু হিসাবে একটি ইলেকট্রন এই ক্লোরিনকে দান করবে, অপর ইলেকট্রনটি এই ক্লোরিনকে দান করবে। আর ক্লোরিন তার অষ্টপূর্তির জন্য খুব খুশিতে সেই ইলেকট্রন নিয়ে তার শেষ কক্ষে অবস্থান দেবে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করার ফলে Mg ডবল প্লাস হয়ে গেল, কারণ তার ইলেকট্রন বিন্যাস হলো 2,8। আর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, যার শেষ কক্ষে 8টি ইলেকট্রন আছে। এইদিকে এই ক্লোরিন এ পেয়ে গেল একটি ইলেকট্রন, পাওয়ার ফলে তার ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষে তারও 8টি হলো, কিন্তু সেই ইলেকট্রন বিন্যাস কার পেল, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস পেয়ে Cl- হলো। আর এখানে একই রকম ঘটনা এই Cl এর ক্ষেত্রেও। তাহলে দেখতে পাচ্ছি 3টি পরমাণুর 3টি সুস্থিত নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, অর্থাৎ সবার অষ্টক পূর্তি হলো বা রুল অফ অক্টেট ফলো হলো। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ, আর ক্লোরিনের ক্ষেত্রে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ। তো ম্যাগনেসিয়াম ডবল পজিটিভ চার্জ দিয়ে দুটি ক্লোরিনকে আকর্ষিত করবে, তার ফলে আয়নীয় যৌগ MgCl2 গঠিত হলো। এই হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রিপ্রেজেন্টেশন। তোমরা সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড একই রকম, আশা করি নিজেরাই পারবে। অনেকগুলো ডিসকাশন হলো, এখন নিশ্চয়ই পারবে। এখন আমি আয়নীয় যৌগের কতগুলো প্রপার্টি হয়
বা ধর্ম হয় যেগুলো সমযোজী যৌগের সঙ্গে মিলবে না। কেন হয়? আমরা যে আয়নীয় গঠন বুঝলাম, এরা যে আয়ন তৈরির ফলে যৌগ গঠিত করে, তার ফলে ধর্মগুলো একটু সমযোজী যৌগ থেকে আলাদা হয়। তো সেই ধর্মগুলো নিয়ে আমি এখন একে একে আলোচনা করছি। আয়নীয় যৌগগুলির প্রকৃতি বলতে গিয়ে তার আগে আমি দুটো বিষয় বলি। একটি বিষয় আমি ভুলে গেছি, সেই বিষয়টি আমার তোমাদের উল্লেখ করছি। সেটি হলো বিজ্ঞানী কোসেল 1916 খ্রিস্টাব্দে আয়নীয় যৌগ গঠনের যে নীতি দুটোর ভিত্তি করে আমি আয়নীয় যৌগ গঠন দেখালাম, সেই নীতি দুটো উনি প্রবর্তন করেন। প্রথম নীতিটি ছিল যে ধাতব পরমাণুগুলি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের জন্য এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে এবং তড়িৎ ঋণাত্মক মৌলগুলি সেই এক বা একাধিক ইলেকট্রন তার শেষ কক্ষে সেই ইলেকট্রনগুলিকে অবস্থান দেবে বা স্থান দেবে, 1 নম্বর। আর 2 নম্বর, এই ইলেকট্রন আদান প্রদান ওরা করে কী কারণে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ অষ্টক পূর্তির জন্য, রুল অফ অক্টেট ফলো করার জন্য তারা এই আদান প্রদান করে। তবে কয়েকটি মৌলের ক্ষেত্রে তো অবশ্যই শেষ কক্ষে 2টি ইলেকট্রন পাওয়ার আশা করে, যেটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই নীতি দুটিকে বলা হয় বিজ্ঞানী কোসেলের নিয়ম। আচ্ছা, এখানে কয়েকটি যৌগের সংকেত আমি দিয়েছি, নাম বলিনি, নামগুলো বলে দিচ্ছি। ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড মানে অনলি KCl, এটাকে 2 ভাববে না। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তোমরা এই কটি অবশ্যই প্র্যাকটিস করবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সুন্দর করে করবে। কেউ যদি কোনো যৌগ গঠনে না পারো বা আমার এই চ্যাপ্টারে কোনো পয়েন্ট যদি আমি স্কিপ করে যাই, যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি পরের ভিডিওতে সেটিকে অ্যাড করে দেব। এবারে আসি আয়নীয় যৌগের প্রকৃতি। প্রকৃতির পয়েন্ট ধরে ধরে আমি বলছি। প্রথম প্রকৃতি হচ্ছে এদের ভৌত অবস্থা। আয়নীয় যৌগগুলি সাধারণত কঠিন অথবা তরল হয়, গ্যাসীয় হয় না। এটির কারণ কি? আয়নীয় যৌগগুলি মূলত বিপরীতধর্মী আয়নের স্থির তড়িৎ আকর্ষণের ফলে তৈরি হয়। তো এরা সাধারণত কেলাসাকার অবস্থায় কঠিন আকার ধারণ করে। কেলাসাকার গঠন কেন? এখানে কিন্তু বিচ্ছিন্ন অণু তোমরা পাবে না। সোডিয়াম ক্লোরাইডের যে গল্প আমি বললাম, NaCl অণু গঠন, মূলত NaCl অণু হিসাবে থাকে না। এরা মূলত Na+ আয়ন আর Cl- আয়ন। এরা এই আয়নিত অবস্থায় থাকে, যেখানে বিপরীতধর্মী আয়নগুলো একজনকে বেষ্টিত করে অপর আয়ন থাকে, তাকে বেষ্টিত করে আবার বিপরীতধর্মী আয়ন থাকে। এইভাবে অনেকগুলো আয়ন ঘন সন্নিবিষ্ট অবস্থায়, কম্প্যাক্ট অবস্থায় ওরা কেলাস গঠন করে বা ক্রিস্টাল গঠন করে। কেলাস বা ক্রিস্টাল গঠন করে। যেহেতু এরা কেলাস বা ক্রিস্টাল গঠন করে, তাই এদের প্রকৃতিটা হচ্ছে জেনারেলি কঠিন এবং একটি দানাদার পদার্থ তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণকে তো তোমরা জানোই। তো সেই জন্য আয়নীয় যৌগগুলি সাধারণত হয় কঠিন, কয়েকটি রেয়ার কেসে হবে তরল। এবার আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বলছি। তো গলনাঙ্ক তো বুঝতেই পারছো, যেহেতু এরা বিপরীতধর্মী আয়নের আকর্ষণে, স্থির তড়িৎ আকর্ষণে এরা কম্প্যাক্টভাবে থাকে, তাই এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই বেশি হবে। গলনাঙ্ক করা মানে কি? এদের যে স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে এদেরকে ছিন্ন করতে গেলে আমাদের অপেক্ষাকৃত বেশি পরিমাণে তাপশক্তি দিতে হয়, তাই এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই বেশি। এবং এখানে প্রসঙ্গক্রমে বলি যে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা বলছি। এরা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বা কেলাসাকার অবস্থায় এরা তড়িতের কুপরিবাহী, খুব সামান্য তড়িৎ পরিবহন করে। তো আমার যদি অন্য ভিডিওগুলো তোমরা দেখে থাকো, তাহলে আমি তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে একটা বিশেষ পয়েন্ট বলেছি। তড়িৎ পরিবহন দুরকম পদার্থ করছে, কঠিন আর তরল। গ্যাসীয় পদার্থের কথা আমি আপাতত বলছি না। তো কঠিন বা তরল পদার্থ তড়িৎ পরিবহন করে কখন? 1 নম্বর, যেগুলো ধাতব তার, যেগুলো তড়িৎ পরিবহন করে, তোমরা তো জানো ধাতব তার তড়িতের সুপরিবাহী।
সেখানে মুক্ত ইলেকট্রন বলে একটা টপিক আছে। সেই মুক্ত ইলেকট্রন থাকার জন্য এই ধাতুগুলি তড়িৎ পরিবহন করে। অর্থাৎ ধাতুর পরমাণুতে শেষে যে লুজলি প্যাকড মানে হালকাভাবে যে ইলেকট্রনগুলো আবদ্ধ থাকে, তারা কোনো ধাতব পদার্থের মধ্যে সেই ইলেকট্রনগুলি এক পরমাণু থেকে আর এক পরমাণুতে মুভ করতে পারে, এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তাহলে ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা নির্ভর করে তার মুক্ত ইলেকট্রনের উপস্থিতির উপর। যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে সেই কঠিন পদার্থ ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে। ধাতু মানে আমি মৌলিক পদার্থের কথা বলছি। এবার যৌগের ক্ষেত্রে বলছি যে আমরা তো তড়িৎ যদি যৌগ বলছি, যৌগের ক্ষেত্রে কি হয়, যেহেতু এরা আয়ন দিয়ে তৈরি, তোমরা সবসময় সোডিয়াম ক্লোরাইডকে সামনে রেখে চিন্তা করবে, যেহেতু বিপরীতধর্মী আয়ন দিয়ে তৈরি, এরা জলীয় দ্রবণে অর্থাৎ জলের মধ্যে ফেললে এরা আয়নিত হয়। কেন আয়নিত হয় পরের পয়েন্টে আসি। অথবা গলিত অবস্থায় এদের যদি উত্তাপ দিয়ে গলিয়ে ফেলা যায়, কেলাস থেকে তাদের যদি তরল অবস্থায় আনা যায়, তারা এই বিপরীতধর্মী আয়ন তৈরি করে। আর কোনো দ্রবণ যদি আয়ন প্রেজেন্ট থাকে তাহলেই একমাত্র সেই দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। প্রসঙ্গক্রমে বলি, বিশুদ্ধ জল কিন্তু তড়িতের অপরিবাহী বা বলতে পারো কুপরিবাহী, একদম পিওর ওয়াটার, তার মধ্যে কোনো আয়ন প্রেজেন্ট থাকে না। কিন্তু তার মধ্যে কিছুটা যদি অ্যাসিড বা কিছুটা ক্ষার যদি তোমরা ফেলে দাও, তীব্র হলে তাড়াতাড়ি তারা আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে এবং জলের অণুও তখন বিশ্লিষ্ট হয়। এটা জলের তড়িৎ বিশ্লেষণে তোমরা পড়ে থাকবে। এই বিশ্লিষ্ট হয়ে যখন তারা আয়ন তৈরি করে তখন তারা তড়িৎ পরিবহন ক্ষমতা পেয়ে যায়। তাহলে আমাদের দেখছি আয়নীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হলে ওরা আয়ন তৈরি করবে বা গলিত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হবে, তাই তারা তড়িৎ পরিবহন করতে পারে। এটা হলো তড়িতের পরিবাহিতা। এবার হচ্ছে বন্ধনের অভিমুখ। বন্ধনের অভিমুখ হচ্ছে যে আয়নীয় যৌগগুলির কোনো বন্ধনের অভিমুখ নেই, কারণ এখানে যে বিপরীতধর্মী আয়ন পরস্পরের সংস্পর্শে এসে যে জোটবদ্ধ অবস্থায় অবস্থান করে, তখন কোনো ধনাত্মক আয়নকে ঋণাত্মক আয়ন যে কোনো দিক থেকে তার সংস্পর্শে এসে বা আকর্ষণে আসতে পারে, বা কোনো ঋণাত্মক আয়নকে ধনাত্মক আয়ন যে কোনো দিক থেকে আকৃষ্ট হতে পারে। যেহেতু এদের নির্দিষ্ট কোনো দিক নেই, তাই আয়নীয় যৌগের কোনো অভিমুখ নেই। এই টপিকটি তোমরা খুব ভালো এখানে বুঝবে না, তবে বিষয়টি একটু মাথায় রাখবে যে সোজা কথায় আয়নীয় যৌগগুলির বা তড়িৎযোজী যৌগগুলির নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। এবার হচ্ছে অণুর অস্তিত্ব, খুব ভালো পয়েন্ট, অণুর অস্তিত্ব। অণু যাকে বলা হয় মলিকিউল। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, এটি হাইড্রোজেন অণু, এটি অক্সিজেন অণু, এটি ওজোন অণু, আমি শুরুতে বলেছি এটি জলের অণু। তো এগুলো কিন্তু বিচ্ছিন্ন অণু হিসাবে প্রকৃতিতে অবস্থান করে, একদম ক্লিয়ার এদের অণুর অস্তিত্ব আছে, কিন্তু মানে মলিকুলের এক্সিস্টেন্স আছে। কিন্তু আয়নীয় যৌগ যে আমি যে সংকেত লিখেছি, অ্যাকচুয়ালি এরকম কোনো আণবিক অবস্থায় তারা থাকে না। যখন তারা কেলাস গঠন করে তখন বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরকে আকৃষ্ট করে ওরা কম্প্যাক্টভাবে, একটু আগে বললাম, ওরা কেলাস তৈরি করে। সেখানে এরকম বিচ্ছিন্ন NaCl অণু থাকে না। এখানে আমি তোমাদের একটি চিত্র বই থেকে দেখাতে চাই, যে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে এদের অণুর অস্তিত্ব নেই। আমি তোমাদের সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, তার মধ্যে আয়নগুলি কিভাবে থাকে সেটি বোঝানোর জন্য তোমাদের এই চিত্রটি যে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই চিত্র আগে দেখো, তারপর এই চিত্রে চলে আসো। এখানে লক্ষ্য করো, লাল যে গোল বলের আকৃতি যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, আর যেগুলো ব্লু রঙের দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্লোরিন আয়ন। তো এখানে লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড বলে কেউ আলাদাভাবে নেই। এখানে যে কোনো একটি আয়ন ধরো এখানে ধরো এই সোডিয়াম আয়নের কথাই ধরি, যে কোনো একটি সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন সে ডান দিক বাঁ দিক এদিক ওদিক 4টি এবং উপরে নিচে মোট 6টি ক্লোরিন আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। আবার একটি ক্লোরিন আয়নকে ধরো এই ক্লোরিন আয়ন, সে ডান দিকে একটি সোডিয়াম, বাঁ দিকে একটি সোডিয়াম, এইদিকে একটি এদিকে একটি উপরে একটি নিচে একটি, সেও তাহলে 6টি সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তার মানে মূলত এখানে সোডিয়াম ক্লোরাইড বলে কোনো অণু থাকছে না, এরা আয়নিত অবস্থায় থাকে, কিন্তু একটি আয়নকে 6টি বিপরীতধর্মী আয়ন পরিবেষ্টিত করে রাখে। এর ফলে এদের স্থির তড়িৎ আকর্ষণ বল এতই তীব্র হয় যে এরা অনেক কঠিন হয় এবং এরা কেলাস আকার ধারণ করে, যেটিকে আমি
এই চিত্রের সাহায্যে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এখানে লক্ষ্য করে কালোগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, আর এখানে ফিকে কালারের যেগুলো আছে সেই ফিকে রঙের আয়নগুলি হচ্ছে ক্লোরিন আয়ন। প্রসঙ্গক্রমে বলি, তোমরা লক্ষ্য করো সোডিয়াম আয়নগুলোকে একটু ছোট দেখানো হয়েছে আকারে, ক্লোরিন আয়নকে বড় দেখানো হয়েছে। যাই হোক, আয়নের আকার এটা পর্যায় সারণীতে তোমরা পড়েছো। তো ধনাত্মক আয়ন যেহেতু তার শেষ কক্ষে একটি ইলেকট্রন বর্জন করে তার একটি কক্ষ কমে যায়, তাই আয়নের আকার ছোট। আর ক্লোরিন হচ্ছে ডান দিকে অবস্থিত, তার আয়নের আকার এখানে বড়, কারণ এখানে একটি কক্ষ বেশি আছে। যাই হোক, সেটি এখানকার বিষয় নয়। তো এই কারণে সোডিয়াম ক্লোরাইড অণুর কোনো অস্তিত্ব নেই। এদেরকে অ্যাকচুয়ালি লেখা হয় কি Na+Cl-n দিয়ে। এটি লেখার কারণ হচ্ছে যে n সংখ্যক সোডিয়াম আয়ন আর n সংখ্যক ক্লোরিন আয়ন মিলে তৈরি করছে n সংখ্যক সোডিয়াম ক্লোরাইড অণু, কিন্তু আণবিক অবস্থায় থাকে না, এরা থাকে কি আয়নিত অবস্থায়। আমরা সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক বিক্রিয়া বা আয়নিক যে বিক্রিয়া তাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই কারণে এদের কাঠিন্যতা বেশি। আর এরা জলীয় দ্রবণে যখন জলে এদেরকে দ্রবীভূত করা হয়, জলের অণু যেমন সোডিয়ামকে তার ঋণাত্মক পোল দিয়ে আকর্ষিত করে আস্তে আস্তে সোডিয়াম আয়নকে জলে দ্রবীভূত করে, তেমনি তার ধনাত্মক পোল দিয়ে বা ধনাত্মক মেরু দিয়ে ক্লোরিন আয়নকে পরিবেষ্টিত করে তার বল প্রয়োগ করে ক্লোরিনকে বিচ্ছিন্ন করে আয়ন হিসেবে দ্রবণে নিয়ে আসে। তো দ্রবণে আলটিমেটলি আমরা আস্তে আস্তে অনেকগুলো সোডিয়াম আয়ন আর অনেকগুলো ক্লোরিন আয়ন পাবো, তার ফলে সেই জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয়। তো সোডিয়াম ক্লোরাইড অণুর যে চিত্র দেখে তোমরা বুঝলে যে সোডিয়াম ক্লোরাইড যে কেলাস দেখালাম আমি, সেই কেলাসে কিন্তু সোডিয়াম ক্লোরাইড অণু হিসাবে থাকছে না। সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন পরস্পরের মধ্যে একটি সোডিয়ামের চারিদিকে 6টি ক্লোরিন আয়ন বা একটি ক্লোরিনের চারিদিকে 6টি সোডিয়াম আয়ন এইভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বৃহৎ কেলাস গঠন করছে। যেহেতু এরা কোনো আণবিক অবস্থায় থাকে না, সেই জন্য বলা হয় যে আয়নীয় যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই। তাই এদের আণবিক ভর বা মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব, এই টার্মটি তোমরা ক্লাস 9-এ শিখেছ। তাই এই সকল যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি খাটে না। আমি তবুও সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমি বলবো এরকম যে সোডিয়াম হলো 23, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 58.5। এটিকে কিন্তু আমি আণবিক ভর বলবো না। এই যে আমি এই ভরটি যে পেলাম, সে ভর কিন্তু পেলাম তার আণবিক সংকেত থেকে ক্যালকুলেশন করে, সেই জন্য একে বলা হয় সংকেত ভর। তাহলে এখানে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর ওয়ার্ডটি প্রযোজ্য নয়। এখানে যে ওয়ার্ড প্রযোজ্য হবে সেটি সংকেত ভর বা ইংরেজিতে বলা হয় ফর্মুলা মাস। ফর্মুলা মানে হচ্ছে সংকেত, আর আণবিক ভর মানে হচ্ছে মলিকুলার মাস। তাহলে এখানে আরেকটি প্রশ্ন কিন্তু আসতে পারে, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বা মলিকুলার মাস গল্প নেই, সেখানে কি কথা আছে? ফর্মুলা মাস বা সংকেত ভর। তো এই হলো আয়নিক যৌগের আপাতত ধর্ম। এবার এদের বিক্রিয়ার হার এবং ধ্রুবীয়তা। আমি ধ্রুবীয়তা বলার আগে বলি যে আয়নীয় যৌগগুলি আমি বলেছি তোমাদের, এদের যদি দ্রাব্যতা তোমরা বিচার করতে যাও তাহলে দেখবে এরা পোলার দ্রাবকে দ্রাব্য। পোলার দ্রাবক কি? পোলার দ্রাবকের প্রধান উদাহরণ হচ্ছে পোলার সলভেন্ট বা পোলার দ্রাবক হচ্ছে জল, আর একটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া। এরা হচ্ছে পোলার দ্রাবক। অর্থাৎ জলের অণুর আমি সমযোজী বন্ধন যখন শেখাবো, কারণ জলের অণুর মধ্যে সমযোজী বন্ধন থাকে, সেখানে দেখবে জলের অণুর মধ্যে দুটো সাইডে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের অবস্থান আছে। আমি বলার চেষ্টা করব, যদিও তোমাদের এই লেভেলে নেই, তবুও বলি। যেহেতু দুই দিকে দুটো রিজিয়ন বা এলাকা আছে, তাই এদেরকে বলা হয় পোলার দ্রাবক। এবং পোলার দ্রাবক হওয়ার জন্য জল কিন্তু অনেক আয়নীয় যৌগকে দ্রবীভূত করতে পারে। তো তাহলে উল্টো দিকে আসলে কি দাঁড়ালো, যে আয়নীয় যৌগগুলি এইরকম পোলার দ্রাবকে দ্রাব্য, কিন্তু যে আমাদের জৈব দ্রাবক যারা নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক, তাদের মধ্যে আয়নীয় যৌগ দ্রাব্য নয়। জৈব দ্রাবক হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে হচ্ছে বেনজিন হচ্ছে C6H6,
তারপরে ধরো অ্যালকোহল, তারপরে ধরো কার্বন ডাইসালফাইড, এগুলো হচ্ছে নন পোলার দ্রাবক, অ্যাসিটন, এরকম আরও অনেক আছে, আমি কয়েকটি নাম বললাম। কিন্তু এই সকল দ্রাবকে আয়নীয় যৌগগুলি দ্রাব্য নয়। এবার দ্রবণীয়তা বললাম, এবার হচ্ছে বিক্রিয়ার হার। তো আয়নীয় যৌগগুলি যেহেতু বিপরীতধর্মী আয়নের সমন্বয়ে গঠিত, তাই এদের অণু ভেঙে আয়ন তৈরি করা সহজ এবং বিভিন্ন দ্রাবকে ওরা দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে। সেই দ্রুত আয়ন গঠন হওয়ার জন্য এদের রাসায়নিক বিক্রিয়ার হারও হচ্ছে কি অপেক্ষাকৃত দ্রুত। এছাড়া সমাবায়বতা বলে একটি টার্ম আছে, যাকে বলা হয় আইসোমেরিজম। তো এই টার্মটি আমি বিশদে আলোচনা করব তোমাদের অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগের চ্যাপ্টারে, তখন আমি সমাবায়বতা কাকে বলে বুঝিয়ে দেব। কিন্তু শুধু একটি টার্মই এখানে বলবো, আয়নীয় যৌগগুলির মধ্যে আইসোমেরিজম বা সমাবায়বতা দেখা যায় না। তো আপাতত আয়নীয় যৌগের প্রকৃতি, ধর্ম, তার গঠন, কয়েকটি যৌগ, তার সংজ্ঞাটি লাস্ট আমি রিপিট করব। তো মোটামুটি বলা হয়ে গেল। আমি জাস্ট আয়নীয় যৌগের সংজ্ঞা বলছি। তোমাদের এক এক বই এক এক রকম আছে, যতটা ভালো লেখা যায় এই সংজ্ঞাটা কিন্তু অপেক্ষাকৃত একটু বড় হয়। সে সংজ্ঞাটি কীরকম, যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় একটি ধাতব পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং এই বর্জিত ইলেকট্রন একই কারণে অধাতব পরমাণু গ্রহণ করে তার সর্ববহিস্থ কক্ষে স্থান দিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই দুটি বিপরীত আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের কাছাকাছি এসে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে কি আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতার মাধ্যমে যে সকল যৌগ গঠিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এবং এই জাতীয় যে যোজ্যতা দেখা যাচ্ছে যে সকল যৌগে, তাকে আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজ্যতা বলা হয়। আর তাদের মধ্যে যে বন্ধন, তাকে বলছি আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এই তিনটি সংজ্ঞা পরপর আছে। আবার মনে করিয়ে দিই, তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। এই সংজ্ঞা তিনটিও তোমরা তৈরি করবে এবং তোমরা নেক্সট ভিডিওর জন্য তৈরি হও। আমি সমযোজী বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেখানে একটি মাত্র এক্সট্রা পার্ট থাকবে, দুই প্রকার যৌগের মধ্যে আমাদের তুলনা চলবে। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে দ্রুত শেয়ার করবে এবং লাইক আর তোমরা বেল বাটন প্রেস করবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। ধন্যবাদ। অপেক্ষা করো সমযোজী যৌগের জন্য।